তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 25 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব মডিউল 2 থেকে। আর এই প্রশ্নটা তোমরা অতি অবশ্যই পরীক্ষায় কমন পাবে। প্রশ্নটা হচ্ছে ভারতের সংবিধানের 51 ক নম্বর ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। এর সঙ্গেই তোমরা পাবে ভারতের মৌলিক কর্তব্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অর্থাৎ আজকের ক্লাসে যে প্রশ্নটা তোমাদের আলোচনা করছি, এই প্রশ্নটা টানা 25 নম্বরের আসতে পারে যে ভারতের সংবিধানে 51 ক নম্বর ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্য, বা প্রশ্নটা এইভাবেও আসতে পারে 15+10 এইভাবেও তোমাদের প্রশ্নটা আসতে পারে। সেক্ষেত্রে প্রথম 15 নম্বর যেটা আছে সেটা হচ্ছে 51 ক নম্বর ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্য, আর তারপরে আর 10টা হচ্ছে মৌলিক কর্তব্যের বৈশিষ্ট্য। এই প্রশ্নটা আবারও বলছি তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে। 3টে শিফটে তোমাদের পরীক্ষা হয় এই কনস্টিটিউশন ভ্যালু সাবজেক্টের। হোম সেন্টারে অর্থাৎ নিজস্ব কলেজে পরীক্ষা হবে এবং ইউনিভার্সিটি কোয়েশ্চেন পেপার এটা তৈরি করে থাকে। আর তোমাদের অবশ্যই এই প্রশ্নটা কমন পাবে, তোমরা প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নেবে। আর প্রথমে সংক্ষেপে বলছি, শোনো একটু, যে ভারতের সংবিধান তোমরা জানো যে 1949 সালে গৃহীত হয় এবং 1950 সালে 26শে জানুয়ারি থেকে এই সংবিধান কার্যকর হয়। তবে 1950 সালে যখন সংবিধান কার্যকর হয় তখন সংবিধানে মৌলিক কর্তব্যের কোনো উল্লেখ ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের 51 ক নম্বর ধারায় 10টি মৌলিক কর্তব্য সংযোজন করা হয়েছে। তবে পরবর্তী 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে আরও একটি কর্তব্য সংযোজন করা হয়েছে। বর্তমানে 51 ক নম্বর ধারায় মৌলিক কর্তব্যের সংখ্যা কটা? মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, বোর্ডে যে নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ ওপরের স্ক্রিনে, বোর্ডের ওপরের দিকে, তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস, সঙ্গে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস দেওয়া হয়। ইংলিশ ভার্সান, বেঙ্গলি ভার্সান দুটো ভার্সানে নোটস দেওয়া হয় এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। চলো আজকে তোমরা প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা কি ছিল একবার দেখো। ভারতের সংবিধানে 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। এর সঙ্গেই আছে মৌলিক কর্তব্যের বৈশিষ্ট্যগুলি লেখো। এটা তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এই প্রশ্নটা পরীক্ষায় অবশ্যই আসবে, এটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো। দেখো প্রথমেই কি লিখতে হবে, প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, কর্তব্য ছাড়া নাগরিকদের অধিকার ভোগ সম্ভব নয়। সেই উপলব্ধি থেকে শরণ সিং কমিটির প্রতিবেদনের ভিত্তিতে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের 4র্থ অংশে 4 ক বা IV মানে 4 এ নামক একটি নতুন অংশে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলিকে সংযোজন করা হয়। উল্লেখ্য, এই অংশের 51 ক নম্বর ধারায় ভারতের নাগরিকদের জন্য 10টি মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়েছিল। পরবর্তীকালে 2000 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 51 ক ধারাটি মধ্যে একটি নতুন মৌলিক কর্তব্য সংযোজিত করা হয়। ফলে বর্তমানে সংবিধানে ভারতীয় নাগরিকদের মোট মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে 11। সংবিধানে 51 ক নম্বর ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যসমূহ। 1 নম্বর দেখো, 11টা কর্তব্য আছে, এক এক করে আলোচনা করা হচ্ছে। সংবিধান মান্য করা এবং সাংবিধানিক আদর্শ, প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা, জাতীয় স্রোত এর প্রতি শ্রদ্ধা প্রদর্শন। দ্বিতীয় হচ্ছে দেখো, যে সুমহান আদর্শগুলি আমাদের স্বাধীনতা সংগ্রামকে উদ্বুদ্ধ করেছিল সেগুলিকে পোষণ ও অনুসরণ করা। 3 হচ্ছে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করা। 4 দেশ রক্ষা, জাতীয় সেবামূলক কাজে আত্মনিয়োগের জন্য আহুত হলে সাড়া দেওয়া। 5 ধর্মগত, ভাষাগত ও আঞ্চলিক বা শ্রেণীগত
বিভিন্নতার ঊর্ধ্বে উঠে সমস্ত ভারতীয় জনগণকে ঐক্য ও ভ্রাতৃত্ব বোধের বিকাশ এবং নারীর মর্যাদা হানিকর আচরণ পরিত্যাগ করা। তারপরে দেখো, তারপরে কি বলা হচ্ছে 6 নম্বর, আমাদের জাতীয় মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে সম্মান ও সংরক্ষণ করা। 7, বনভূমি, হ্রদ, নদ নদী এবং বন্য প্রাণীসহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও তার উন্নতি সাধন করা এবং সকল জীবিত প্রাণীসমূহের প্রতি মমত্ববোধ প্রদর্শন। 8, বৈজ্ঞানিক মানসিকতা, মানবিকতা বোধ এবং অনুসন্ধিৎসা ও সংস্কারমূলক দৃষ্টিভঙ্গির প্রসার সাধন করা। 9 হচ্ছে দেখো, সরকারি সম্পত্তি সংরক্ষণ ও হিংসা বর্জন করার শপথ গ্রহণ করা। 10, জাতি যাতে উদ্যম ও সাফল্যের উচ্চ স্তরে সতত উন্নীত হয় সেই জন্য ব্যক্তিগত ও সমষ্টিগত কর্মপ্রচেষ্টায় সকল ক্ষেত্রে উৎকর্ষের জন্য চেষ্টা করা। 11, প্রত্যেক পিতামাতা বা অভিভাবককে তার 6 থেকে 14 বছরের মধ্যবর্তী বয়সের নিজ সন্তান বা প্রতিপালককে শিক্ষার সুযোগ করে দিতে হবে। এবার দেখো বৈশিষ্ট্য, যে মৌলিক কর্তব্য আছে, মৌলিক কর্তব্যের বৈশিষ্ট্যগুলো এবারে দেখে নাও। প্রথমত দেখো, প্রকৃতিগতভাবে মৌলিক কর্তব্যগুলিকে 2 ভাগে ভাগ করা যায়, পৌর কর্তব্য আর হচ্ছে নৈতিক কর্তব্য। সংবিধানের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতকে সম্মান করা, এগুলি হচ্ছে পৌর কর্তব্য হিসেবে পরিগণিত। পাশাপাশি স্বাধীনতা সংগ্রামের মহৎ আদর্শগুলিকে লালন করা নৈতিক কর্তব্য হিসাবে বিবেচিত। দ্বিতীয়ত দেখো, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যসমূহ শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য, এই কর্তব্যগুলি বিদেশির জন্য প্রযোজ্য নয়। তৃতীয়ত, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির মতো মৌলিক কর্তব্যগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, কারণ মৌলিক কর্তব্যগুলি মেনে চলার ক্ষেত্রে সংবিধান কর্তৃক কোনো বাধ্যবাধকতার ব্যবস্থা করা হয়নি এবং লঙ্ঘনের কারণে কোনো শাস্তি বিধানের ব্যবস্থাও করা হয়নি। তবে এক্ষেত্রে উল্লেখ্য যে মৌলিক কর্তব্য লঙ্ঘনের জন্য পার্লামেন্ট আইন পাস করতে পারেন। চতুর্থ দেখো, মৌলিক কর্তব্যসমূহ নাগরিকদের দেশ ও দেখো সহ নাগরিকের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করে তোলে। এবার আছে দেখো মূল্যায়নে কি বলা হচ্ছে দেখো, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যসমূহ বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে বলা যায়, মৌলিক কর্তব্যগুলি ভারতের নাগরিকদের নৈতিক কর্তব্যসমূহের ক্ষেত্রে এক অন্য মাত্রা প্রদান করেছে। তবে কর্তব্যগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় বলে এর গুরুত্ব নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। এই প্রসঙ্গে বলা যায়, মৌলিক কর্তব্যসমূহ আদালত কর্তৃক বলবৎযোগ্য না হলেও এগুলি সাংবিধানিক ও আইনগত গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। এই ছিল তোমাদের আজকের ক্লাস।